একটু জানতে চাই যে আপনি করোনা থেকে সেই খাবারের ব্যবস্থা করলেন এবং সেটি তো প্রথমেই তো আর মেহমানখানা হিসেবে নাম দেননি নাকি? এটি মেহমানখানার প্রাতিষ্ঠানিকতা কবে পেল? প্রথমেই মেহমানখানা হিসেবেই নাম দিয়েছিলাম। আচ্ছা, প্রথমেই নাম দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী সময়ে নামটি খুব চমৎকার হয়েছে মেহমানখানা। যেমন নামের মাঝে এক ধরনের যে আসলে ভালোবাসা, আতিথেয়তা আছে, আন্তরিকতা আছে, এটা খুবই চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে মেহমানখানা নামটি। এবং এটি খুব চমৎকার একটি শব্দ। তো সেই মেহমানদারি আপনার যে চলছে, কিন্তু এই মেহমানদারির পিছনের গল্পটা একটু জানতে চাই যে আপনি এই শক্তি বা সাহস কোথা থেকে পেলেন? আর বিশেষত এই যে আপনি হাজার হাজার মেহমানদের আপনি যে ইফতার করাচ্ছেন এখন রমজান মাসে, আমরা দেখেছি ছবি আপনার পোস্টে যে অসংখ্য থালা, স্তূপ এবং হাজার হাজার থালা, এবং সেখানে খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে ইফতারের সময়ে কিভাবে পরিবেশন করছে আপনার সেই কর্মী বাহিনী, এবং সেই ইফতারের যারা মেহমানরা কিভাবে দাঁড়িয়ে সে প্রতীক্ষা করছে, সেটা আমরা দেখেছি। খুবই মানবিক একটি চিত্র। মানে ঠিক এই রমজান মাসের কর্মসূচিটা আপনারা কিভাবে পরিচালনা করেন সেটি জানতে চাই, এবং এখানে আপনাকে আর্থিকভাবে কারা সহায়তা করছেন? আমি মনে করি কি জানেন, বাংলাদেশের মানুষ এত বেশি নিবেদিত এবং এত বেশি আহ ভালোবাসতে জানে। এরকম মেহমান 1000, 1500, 2000, 3000 খাওয়ানোর জন্য স্পেসিফিক কোনো কোম্পানি, কোনো এনজিও কিংবা কোনো কর্পোরেট অফিসের থেকে সহযোগিতা নিতে হয় না। আমাদের যে সোশ্যাল একটা রেগুলেশন, আমাদের সমাজের যে মানুষগুলো চারপাশে, যারা আপনার আহ আশেপাশে আছে, খুব কাছের মানুষ, তারা যদি এক মুঠ করে মুষ্টি চাল ছুঁড়ে মারে, এরকম মেহমানখানা হয়ে যায়। তো আমাদের মেহমানখানায় ওরকম বড় কোনো ডোনার নেই। আমাদের মেহমানখানা ট্রাস্ট আমরা রেজিস্ট্রেশন করেছি, আমাদের একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টটা সবসময় দুর্বল। লিজা, আপনাকে শুনতে পাচ্ছি না, বোধহয় মিউট হয়ে গিয়েছে, একটু আনমিউট করবেন। আমি শুনতে পাচ্ছি না, আপনাকে একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ লিজা, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে, হয়তো মিউট হয়ে গিয়েছে, বলুন। আমরা মিউট হয়ে আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, বোধহয় মিউট হয়ে গিয়েছে। আপনি একটু দেখুন যে আপনার মিউট বাটনটি একটু আনমিউট করুন। সম্ভবত আপনার ফোনের মিউট হয়ে গেছে, বলুন। মিউট না হয়। হ্যাঁ, কথা বলুন, কথা বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। তো কি জানি বলছিলাম, কোথায় ছিলাম সেটাই ভুলে গিয়েছি। না, আপনি বলছিলেন যে সাহায্যের অভাব নেই, মানে মানুষ যদি হ্যাঁ, মুঠি মুঠি হ্যাঁ, চাল দেয় সেটি অনেক। আপনারা ট্রাস্ট করেছেন, সেখানে একটা আপনার হিসাব নম্বর আছে। ট্রাস্ট করেছি আমরা, কিন্তু ট্রাস্টের অ্যাকাউন্টটা সবসময় গরিব পড়ে থাকে। আর হচ্ছে আমাদের বিকাশ নগদ নাম্বার নেই, কারণ আমার কাছে এটা একটা দুষ্কর্ম মনে হয়। বিকাশ নগদে টাকা আসলে কে দিচ্ছে, কে দিল, আমি যদি ওইভাবে হিসাব রেখে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে না পারি, সেজন্য আমি কখনো বিকাশ নগদে নাম্বারটা ব্যবহার করিনি। আর এটা আমার ব্যর্থতা, আমি এটা পারি না, সেই দুষ্কর্মটা আমাকে দিয়ে করা হয় না। কিন্তু আমার কাছে মনে হয় তাও মেহমানখানা চলছে কিভাবে। এই যে যারা জানে যে এখানে চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ মুড়ি ছোলা এসবই তো লাগে, তো যারা খুব কাছের মানুষ, ক্লোজ টু হার্ট, যারা খুব হৃদয়ের মানুষ, যারা জানে যে এই পাগলটা মৃত্যুকে উপেক্ষা করে রাস্তায় পড়েছিল সেই করোনা কালে, লকডাউনে, তাকে একটু বিশ্বাস করাই যায়। বিশ্বাস করে এক বস্তা চাল ডাল একটু মুড়ি আলু পেঁয়াজ দেয়াই যায়। ওইভাবেই হয়ে যায়। মানুষ এত ভালো, এত ভালোবাসে। এখানে আসলে আমার মনে হয় না যে, ওই যে আমি বলেছি ভালোবাসলে মানুষ সব পারে। ভালোবেসে শুধু নিয়ত করে নেমে গেলে কিভাবে কিভাবে যেন হয়ে যায়। হ্যাঁ, বছর শেষে দেখি যে ওই সাদেক খান আড়তে কিংবা কৃষি মার্কেটে আমার অনেক বড় একটা বাকির খাতা, 50-এর উপরে, 60-এর কাছাকাছি। তিথিতে তাহের ভাইয়ের দোকানে মনে হয় গত বছর রোজার 45,000 না জানি 55,000 টাকা এখনো পড়ে আছে, দিতে পারিনি। কিন্তু তাহের ভাইও মাঝে মাঝে বলে, ভাইয়া আমিও তো ব্যবসা করি, একটু একটু করে দিয়ে দিও, একটু একটু করে দিই। কিন্তু আমি কখনো কাউকে বলিনি আমার সজ্ঞানে যে আপনারা না দেন, কেন বলতে হবে ভাইয়া?
আমি যেটুকু দেখি যে বিনা কারণে তো কথায় আমরা মানুষ মারার জন্য তো কোনো পরিকল্পনা লাগে না, হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে মানুষগুলো, বাঁচানোর জন্য কি আমরা সবাই মিলে হাত বাড়াতে পারি না? পারি তো, পারছি বলেই তো মেহমানখানা চলছে। সবার জি, ভালোবাসাই মেহমান বলে। লিজা আপনি আপনার মেহমানখানা বোধহয় সপ্তম ষষ্ঠ বছরে পড়েছে তাই তো, মানে জি, 6 বছর ষষ্ঠ চলছে। বছরে, জি, 6 বছর। আপনি করোনা থেকে শুরু করেছিলেন। এবার আপনি কি ধরনের কর্মসূচি করছেন? মানে আপনি কোথায়? এখন আপনার লোকেশন মেহমানখানা কি নির্দিষ্ট কোনো একটি জায়গায়? লালমাটিয়া ওই ডি ব্লকে, লালমাটিয়া ডি ব্লক। আমরা লালমাটিয়া ডি ব্লকের থেকেই শুরু করেছিলাম। এখনো জি, ওখানে আছি। তবে এবারের মেহমানখানা আমার জন্য একেবারে অন্যরকম ইউনিক। কারণ হচ্ছে এই মেহমানখানা, যেটা অনেকে হয়তো জানে না, এই মেহমানখানা আমাকে অনেক বড় একটা উপহার দিয়েছে। যেটার যোগ্য আমি কখনোই ছিলাম না। এই মেহমানখানা আমাকে 20টা মেয়ে দিয়েছে আমার। আমার 20টা কন্যা সন্তান আছে, যারা আমাকে মা ডাকে, যারা স্কুলে পড়ে এবং যারা খুব ভালো রেজাল্ট করেছে গত 3 বছরে, এবং ওরা এখন ভলেন্টিয়ার। সবাই তো এখন কর্মব্যস্ত, অন্য ভলেন্টিয়াররা বেশিরভাগই সবাই কাজে যুক্ত হয়ে গেছে, করোনা কালে ওরা বেকার ছিল, করতে পেরেছে। এবার পুরো আমার মেয়েরাই পুরো মেহমানখানায়, মানে হাজার মানুষের ইফতার, প্লেট ধোয়া, সবকিছু ওরাই করছে। এবং আমাকে বলছে, আম্মু তুমি আর প্লেট ধোবা না, কারণ তখন করোনা কালে আমার প্লেট ধুতে ধুতে আমার নিউমোনিয়া হয়ে গেছিল। আমার লাংস ইনফেক্টেড হয়ে গেছিল 70%। আমি হসপিটালাইজ ছিলাম। তো সবাই ভেবেছিল করোনা, কিন্তু আমার করোনা হয়নি। শীতের মধ্যে প্লেট ধুতে ধুতে আমার নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তো এখন আর আমি প্লেট ধুতে পারি না। আমার মেয়েরা বলে যে, আম্মু তুমি প্লেট ধোবা না আর। এখন আমরা বড় হয়ে গেছি না, এই মেহমানখানায় আমরা মেহমান ছিলাম, এখন আমরা মেহমানখানার ভলেন্টিয়ার। এটা, এই মেহমানরা আমাদের মেহমান। আর মেহমানখানার আমাদের ভলেন্টিয়ারদেরকে আমি আগেও শিখিয়েছি, এখনো আমার মেয়েদেরকে আমি শেখাই যে মেহমানদেরকে প্রথমে সালাম দেয়, তারপর মামাদের কাছ থেকে যখন খাবার পর প্লেট নিয়ে আসতে যায়, তখন বলে, মামা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন। এটা হচ্ছে মেহমানখানার এইবারের আয়োজনের খুব সুন্দর একটা আনন্দ আর কি। আমার জন্য এটা একটা আনন্দ আয়োজন। জি। লিজা চমৎকার বলছিলেন। এই যে আপনি ভালোবাসার তাগিদে এটি করছেন, আসলে কেন করছেন আপনি বলছেন, খুব চমৎকার লেগেছে যে আমি জানি না মানে কেন তাদেরকে আমি খাওয়াচ্ছি বা কেন তাদের পাশে দাঁড়ালাম। নিশ্চয়ই আমরা সেটা জানি যে কেন সেটি আপনি করছেন। আপনার ভিতরে সেই যে মানবিক যে তাগিদ, মানবতার যে যে একটা শক্তি, সেটি আপনাকে এত বেশি সাহসী করে তুলেছে, এত বেশি আপনাকে পরিশ্রম বা কষ্ট সহিষ্ণু করে তুলেছে, সেটা আমরা জানি। আমি একটু গল্প জানতে চাই যে এই যে আপনাদের মেহমানরা মানে ভালোবাসার তো প্রতিদান হয় না, কিন্তু আপনি যখন ভালোবাসা দেখাচ্ছেন তাদের দিক থেকে আপনি কি ধরনের ভালোবাসা পেয়েছেন? দু একটা যদি ঘটনা বলেন আমাদের। এই যে মানুষের আমি যে যেটুকু ভালোবাসি, নিঃস্বার্থভাবে আপনি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তারা আপনাকে কিভাবে গ্রহণ করেছে? আমি যেটুকু ভালোবাসি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটুকু ভালোবাসি কিংবা আমি যেটুকু করতে পেরেছি, তারা আমাকে তার থেকে বেশি রিওয়ার্ড দিয়েছে, তার থেকে বেশি ফেরত দিয়েছে। যখন আমি 2021 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলাম, তখন মেহমানখানায় প্রতিদিন মুনাজাত হতো। এই হাজার হাজার মানুষ হাত তুলে মুনাজাত দিত যে, আল্লাহ আমাদের গরিবের বাপ মাকে আপনি বাঁচায় রাখেন। যেদিন আমাকে হসপিটাল থেকে আনা হলো, আমি হেঁটে আসতে পারছিলাম না, আমাকে হুইল চেয়ারে করে নিয়ে আসলো। আমি 7 দিন পর আমার জ্ঞান ফেরার পর আমি বললাম যে, আমি মেহমানখানায় যাব, আমাকে নিয়ে যাও। আমাকে যখন হুইল চেয়ারে করে নিয়ে আসলো, ধরেন 80-90 বছর মানুষও আছে, তারা এসে আমার পায়ের কাছে বসে আমার পা হাতের মধ্যে তুলে নিয়ে মুখে চুমু দিয়ে বলছে, এই পায়ের নিচে আমাদের বেহেশত, এটা আমাদের মা, এটা আমাদেরকে দুঃসময়ে বাঁচায় রাখছে। আল্লাহ যেন আমাদের মাথায় যত চুল আছে তত হায়াত দান করে। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। এখনো যদি ওরা, মানে মেহমান ওনারা খেতে আসে এখানে, কিন্তু ওনাদেরকে যদি কখনো সম্ভব হয়, ওনাদেরকে কেউ একটু ভালো খাবার দিল, যেহেতু বেশিরভাগই রাস্তায় ভিক্ষা করে, ওনারা চুপে করে আমাকে এনে দেয়, আম্মা এটা আপনি খায়েন, এটা আপনার জন্য। অসাধারণ, অসাধারণ। এটি এটি আসলে পরম প্রাপ্তি। মানে এটি এই যে ভালোবাসা, এটি টাকার বিনিময়ে আসলে পাওয়া যায় না। আহ, আপনি নিশ্চয়ই নিঃস্বার্থভাবে কাজ করছেন বলে সেটি আপনি পাচ্ছেন, মানুষের হাজার হাজার মানুষের ভালোবাসা। এই যে পাগলিটা, পাগলিটা কি করছে? পাগল হওয়া ছাড়া আসলে বড় কিছু করা যে যায় না, তার প্রমাণ লিজা।
দর্শক আমাদের মাঝে লিজা সি তার পাগলামোর গল্প কথা বলছেন। আমাদের কাছে মনে হতে পারে যে এটি হ্যাঁ, খুবই আমাকে সহজ একজন কাজ। বলেছিল, আমি নাম না বলি, আপনাদের মোটামুটি আমার পরিচিত আপনাদেরও পরিচিত, ফেসবুকের বদৌলতে আমি জানি, আমাকে একজন বলেছিল যে ওর এখানে এগুলা কি, ও কি শুরু করছে করোনার মধ্যে, ও তো একটা সাইকো। তো আমি তখন বলেছিলাম দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। সাইকো হয়ে যদি একটু মানুষের পাশে দাঁড়ানো যায়, বিপন্ন মানুষকে একটু ভালোবাসা যায়, তাহলে একটু সাইকো থাকলাম, অসুবিধা নেই। নিশ্চয়ই এই সাইকোদের দরকার আমাদের, মানে একেবারেই ঠান্ডা মাথার মানুষ যারা কিছুই করবে মানুষের জন্য, সে ধরনের তো মানুষ আছেই, অনেক আছে। কিন্তু আসলে পাগলের অভাব আপনার মতো আমাদের সমাজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে গরিবের মা উপাধি পেয়েছেন ভালোবেসে, সেটি কি অনন্য একটা দিক। আপনি মা হিসেবেই থাকবেন। মায়ের যে একটা প্রতিমূর্তি, মাতৃমূর্তি, এই আপনার সন্তান হয়তো বড় হয়ে যাবে কিন্তু সেই মূর্তিটা থেকে যাবে চিরদিন।